হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমাদের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস হচ্ছে প্ল্যান্ট সেলের একটা বিহেভিয়ার। উদ্ভিদের যে কোষ রয়েছে সেই কোষের একটা বিহেভিয়ার হচ্ছে প্লাজমোলাইসিস, যেটা উদ্ভিদের কোষ শো করে। কিসের ওপর নির্ভর করে? উদ্ভিদের শরীরে জলের যে মুভমেন্ট হয়, ওয়াটারের যে মুভমেন্ট হয়, সেইটার ওপর নির্ভর করে উদ্ভিদের কোষ বিভিন্ন ধরনের বিহেভিয়ার শো করে। তাদের মধ্যে একটা হচ্ছে প্লাজমোলাইসিস। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্লাজমোলাইসিস। আর এই যে টপিকটা প্লাজমোলাইসিস, এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি প্ল্যান্ট ফিজিওলজি থেকে, যেটা হচ্ছে কি চ্যাপ্টার 11 ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, এই চ্যাপ্টার থেকে আমরা পড়ছি। তো এই চ্যাপ্টারের আগে যে সমস্ত টপিকসগুলো রয়েছে সেগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তার ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আজকে আমরা আলোচনা করছি যেটা হচ্ছে প্লাজমোলাইসিস। আর প্লাজমোলাইসিস হচ্ছে একটা উদ্ভিদের কোষের এক ধরনের বিহেভিয়ার, যেটা হচ্ছে কিসের ওপর নির্ভর করে শো করছে প্লাজমোলাইসিস। যে এই যে বিহেভিয়ারটা উদ্ভিদের কোষ যেটা শো করছে সেটা হচ্ছে উদ্ভিদ শরীরের মধ্যে জলের যে মুভমেন্ট সেটার উপর ডিপেন্ড করে উদ্ভিদ কোষ এই প্লাজমোলাইসিস এই বিহেভিয়ারটা শো করছে। তো প্লাজমোলাইসিসের যে ডেফিনেশনটা রয়েছে সেটা তো আমরা জানবই। প্লাজমোলাইসিস এবং আরও যে সমস্ত বিহেভিয়ার রয়েছে উদ্ভিদের কোষের, যে সমস্ত বিহেভিয়ারগুলো রয়েছে সেইটা জানার জন্য আমাদেরকে কিন্তু কয়েকটা কন্ডিশন সম্বন্ধে জানতে হবে। সেই কন্ডিশনগুলো কী কী? সেই কন্ডিশনগুলো হচ্ছে আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক। এই সলিউশনের যে এই কন্ডিশনগুলো, এই তিনটে কন্ডিশন সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, যে আইসোটনিক কী, হাইপোটনিক কী এবং হাইপারটনিক কী। তো এই বিষয়গুলো আমরা জেনে নেব। প্রথমেই আমরা জানবো আইসোটনিক সম্বন্ধে। তো আমরা যদি একটা বিকার নিই কিংবা ধরে নিই যে কোনো একটা সেলের একটা সারাউন্ডিং কন্ডিশন, যদি আমরা বিকারই নিয়ে নিই, তো একটা বিকার নিলাম, আমরা একটা বিকারের মধ্যে একটা প্লান্ট সেলকে আমরা রেখে দেবো। প্লান্ট সেলের মধ্যে কী কী রয়েছে? একটা প্লান্ট সেলের মধ্যে যেটা রয়েছে যেটা হচ্ছে প্রোটোপ্লাজমকে ঘিরে কী রয়েছে, প্লাজমা মেমব্রেন রয়েছে, যেটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। শুধু ইনিশিয়ালগুলোই লিখছি, এখানে স্পেস কম। প্লাজমা মেমব্রেন রয়েছে, তার বাইরে কি আছে? সেল ওয়াল আছে, এটা হলো সেল ওয়াল। আর আর কি আছে? কোষের ভিতরে, উদ্ভিদ কোষের ভিতরে কি আছে? ভ্যাকুয়াল আছে। তো যে লিকুইড কি কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে লিকুইড থাকে যেটা হচ্ছে, আর ভ্যাকুয়ালের মধ্যেও কিন্তু লিকুইড থাকে। তো আমরা যেহেতু এই বিকারটা নিয়েছি, এই বিকারটা হচ্ছে কি যে এই কোষের একটা সারাউন্ডিং এনভায়রনমেন্ট তৈরি করবে। এই বিকারের মধ্যে যদি আমরা একটা সলিউশন রাখি, এমন একটা সলিউশন যেটা রাখি যেটা হচ্ছে কি যে কোষের ভিতরে এবং কোষের বাইরে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে, এমন একটা সলিউশন আমরা রাখছি। অর্থাৎ এই কোষের ভিতরে যে সলিউশনটা রয়েছে আর কোষের বাইরে বিকারের মধ্যে যে সলিউশনটা রয়েছে, কোষের ভিতরে এবং কোষের বাইরে যে সলিউশনটা রয়েছে, সেই সলিউশনের তো কোষের ভিতরে এবং কোষের বাইরে যে সলিউশনটা রয়েছে, উভয়ের যে কনসেন্ট্রেশন, উভয়ের যে ঘনত্ব, কোষের ভিতরের সলিউশন হচ্ছে এটা, কোষের ভিতরের যে তরল পদার্থটা রয়েছে, যে লিকুইডটা রয়েছে, সেটা হচ্ছে তার যে কনসেন্ট্রেশন, এর যে কনসেন্ট্রেশন, আর বাইরে যে এনভায়রনমেন্ট রয়েছে, বিকারের মধ্যে যে সলিউশনটা রয়েছে তার কনসেন্ট্রেশন, এই দুটোর কনসেন্ট্রেশন কিন্তু ইকুয়াল। তাই এদের মধ্যে মুভমেন্ট হলেও কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন কিন্তু মেনটেন হচ্ছে। বিকার থেকে কোষের মধ্যে যাচ্ছে কিছুটা সলিউশন, আবার সেল থেকেও কিছুটা সলিউশন বিকারের মধ্যে বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে আসছে, চলাচল করছে, কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে একটা কিন্তু সমানতা বজায় থাকছে। যেটা হচ্ছে একটা হচ্ছে সেলের যদি এক্সটার্নাল এনভায়রনমেন্ট আমরা ধরি, একটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট সেলের এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আর সেলের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট রয়েছে, ইন্টারনাল এনভায়রনমেন্ট সেলের, এই দুটো এনভায়রনমেন্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কিন্তু মেনটেন হচ্ছে। তো যখন এই ধরনের ইকুইলিব্রিয়াম মেনটেন হবে, তখন এই সেলের বাইরে যে সলিউশনটা আমরা দেখতে পাচ্ছি বিকারের মধ্যে যেটা রয়েছে, সেটাকে আমরা কি বলবো? যেটার সাথে এর সাপেক্ষে আমরা কি বলবো? সেলের যে লিকুইডটা রয়েছে তার সাপেক্ষে আমরা তাকে কি বলবো? আইসোটনিক সলিউশন।
বিকারের মধ্যে যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে যেটা রয়েছে তার সাপেক্ষে আমরা কি বলবো, যে এটা বলবো আমরা আইসোটনিক সলিউশন এটাকে আমরা বলবো। তো আইসোটনিক এটা হচ্ছে একটা কন্ডিশন যেখানে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে সেলের এক্সটার্নাল এবং সেলের ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে। এরপরে আমরা চলে যাব পরের যে কন্ডিশনটা, যেটা হচ্ছে কি যে হাইপোটনিক কন্ডিশন, যেটা হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক যে কন্ডিশনটা সেটাতে আমরা চলে যাব। হাইপোটনিক কন্ডিশন, আইসোটনিকটা আমরা জানলাম। হাইপোটনিক কন্ডিশন বোঝার জন্য আমরা একই ধরনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে নেব। একটা বিকার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা উদ্ভিদের একটা কোষ নিয়ে নিয়েছি। আর এই উদ্ভিদের কোষে আমরা কি কি জানি, যে সেল ওয়াল আছে, প্লাজমা মেমব্রেন আছে। সেল ওয়াল হচ্ছে ডিফিউশনের ক্ষেত্রে সেরকম কোনো বাধা সৃষ্টি করে না। আর প্লাজমা মেমব্রেন কি হচ্ছে, প্লাজমা মেমব্রেন কি হয়, সেমি পারমিয়েবল মেমব্রেন হিসাবে কাজ করে। ডিফিউশনের মাধ্যমেই কি হয়, যে লিকুইডের আদান প্রদান হয়। সেলের এক্সটার্নাল এবং ইন্টারনাল যে এনভায়রনমেন্ট রয়েছে তার মধ্যে লিকুইডের আদান প্রদান হচ্ছে ডিফিউশনের মাধ্যমে। তো বাইরের যে এনভায়রনমেন্টটা, সেলের মধ্যে একটা লিকুইড রয়েছে, ভ্যাকুয়েলের মধ্যেও রয়েছে লিকুইড। তো বাইরের যে বিকার রয়েছে তার মধ্যে আমরা একটা সলিউশন নিয়ে নিলাম। সলিউশনের কন্ডিশন এমন নিলাম যার যে ঘনত্বটা সেটা হচ্ছে খুবই কি হচ্ছে, ডাইলিউট কন্ডিশনে রয়েছে কোষের তুলনায়। কোষের যে লিকুইডটা রয়েছে তার ঘনত্ব অনেকটা বেশি। আর বাইরে এনভায়রনমেন্টের যে লিকুইডটা রয়েছে, এই বিকারের মধ্যে যে লিকুইডটা রয়েছে তার ঘনত্বটা কম। এটা হচ্ছে ডাইলিউট মানে হচ্ছে কি, এর মধ্যে যে সলিউট রয়েছে সলিউটটা হচ্ছে কম আছে, লেস সলিউট রয়েছে, সলিউট এখানে কম আছে। তাই এর এখানে কি হবে, এর এখানে যে ওয়াটার পোটেনশিয়াল রয়েছে, জানি আমরা ওয়াটার পোটেনশিয়াল জানি যে সাই ডাব্লিউ দ্বারা ডিনোট হয় ওয়াটার পোটেনশিয়াল। এর ওয়াটার পোটেনশিয়াল কি হবে, হাই হবে। এর ওয়াটার পোটেনশিয়াল হাই হবে কারণ এখানে সলিউট কম আছে, ওয়াটার মলিকিউল বেশি আছে। আর এখানে সেই জন্য এখানে এর ওয়াটার পোটেনশিয়াল এখানে অনেক বেশি হবে। কিন্তু সেলের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট রয়েছে এবং ভ্যাকুয়াল যে রয়েছে তার মধ্যে যে লিকুইডটা রয়েছে সেখানে সলিউট অনেক বেশি আছে। সলিউট বেশি থাকার জন্য এখানে ওয়াটার মলিকিউল কম আছে। এর যে ওয়াটার পোটেনশিয়াল সেটা হচ্ছে এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট রয়েছে তার থেকে অনেকটা কম হবে। তাই কি হবে, যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে ওয়াটার মলিকিউলের মুভমেন্ট হবে। এই ওয়াটার মলিকিউলের মুভমেন্টের জন্য কি হবে, সেলটা কি হবে, আস্তে আস্তে কি হবে, সেলটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে, বড় হতে শুরু করবে। কোষের মধ্যে কি হবে, জল ভর্তি হয়ে যাবে, ভ্যাকুয়েলের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে জল বেশি হয়ে যাবে, কারণ এটা হচ্ছে হাইপোটনিক সলিউশন হওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। তো এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে বিকারের বাইরে যে সলিউশনটা রয়েছে সেটা হচ্ছে কি, যে হাইপোটনিক সলিউশন, কারণ এর কনসেন্ট্রেশন সেলের ভিতরে যে সলিউশন রয়েছে তার তুলনায় কিন্তু অনেকটা কম। এটা হচ্ছে বেশি ডাইলিউট। তো এটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। তো এটা আমরা বুঝলাম হাইপোটনিক সলিউশন কি হয়। এরপর আমরা থার্ড যে কন্ডিশন, যেটা হচ্ছে আমরা সেলের যে বিহেভিয়ারটা, জলের মুভমেন্টের জন্য সেলের যে বিহেভিয়ার সেটা জানার জন্য যেটা আমরা জানছি তিনটে কন্ডিশন, যেটা হচ্ছে কি, যে আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক। আইসোটনিক এবং হাইপোটনিক আমরা দেখলাম। এবার আমরা চলে যাব হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে, হাইপারটনিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা চলে যাব। হাইপারটনিক কন্ডিশনের ক্ষেত্রে সেলে কী ধরনের ঘটনা ঘটে সেটা আমরা দেখে নেব এবং একই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়ে নেব। একই ধরনের আমরা অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিয়েছি, একটা প্ল্যান্ট সেল নিয়ে নিয়েছি আর বিকার নিয়ে নিয়েছি। হাইপারটনিক কন্ডিশন বোঝার জন্য আমরা একই রকমের অ্যারেঞ্জমেন্ট আবার নিয়ে নিয়েছি, একটা বিকার নিয়ে নিয়েছি, একটা প্ল্যান্ট সেল নিয়ে নিয়েছি, আর সেই প্ল্যান্ট সেলটাকে একটা বিকারের মধ্যে রেখে দিয়েছি। তো বিকারের মধ্যে যে সলিউশনটা রয়েছে, বিকারের মধ্যে একটা সলিউশন আমরা নিয়ে নিলাম, বিকারের মধ্যে একটা সলিউশন আছে। আর সেলের ভিতরে তো আছেই, লিকুইড তো আছেই, সেলের ভিতরে আছে, ভ্যাকুয়েলের মধ্যে আছে সাইটোপ্লাজম, যেটা ভ্যাকুয়েলের মধ্যে আছে আর সাইটোপ্লাজমের মধ্যে আছে। ভ্যাকুয়েলের মধ্যে কি থাকে, টোনোপ্লাজম, আর বাইরে কি থাকছে, সাইটোপ্লাজম। তো এইগুলো হচ্ছে সেলের ভিতরকার লিকুইড। আর বাইরের যে এনভায়রনমেন্ট রয়েছে, বাইরের এনভায়রনমেন্ট এটা হচ্ছে সেলের এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে একটা লিকুইড রয়েছে। তো এই লিকুইডের যে কনসেন্ট্রেশনটা সেলের এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে, সেলের
বাইরে যে বিকার রয়েছে তার যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট রয়েছে, এই এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে যে সলিউশনটা রয়েছে সেটা হচ্ছে বেশি কনসেন্ট্রেটেড, এর কনসেন্ট্রেশন অনেক বেশি। এর যে ওয়াটার পোটেনশিয়াল, এর ওয়াটার পোটেনশিয়াল কী হবে, এর ওয়াটার পোটেনশিয়াল অনেকটা কম হবে। এর ওয়াটার পোটেনশিয়াল কম হবে কারণ এর মধ্যে সলিউট অনেক বেশি রয়েছে আর ওয়াটার মলিকিউল কম রয়েছে, সেই জন্যে এর ওয়াটার পোটেনশিয়াল কী হবে, কম হবে। সলিউট বেশি রয়েছে আর সেলের ভিতরে যে এনভায়রনমেন্ট সেখানে কি হচ্ছে, এটা হচ্ছে ডাইলিউট থাকছে, ডাইলিউট হচ্ছে, এর লিকুইডের কনসেন্ট্রেশনটা অনেকটা কম। বাইরের যে এনভায়রনমেন্ট রয়েছে এক্সটার্নাল এনভায়রনমেন্টের তুলনায় ভেতরে যে এনভায়রনমেন্ট রয়েছে তার লিকুইড কনসেন্ট্রেশনটা বাইরের থেকে কম। এখানে ওয়াটার পোটেনশিয়াল কী হবে, এখানে ওয়াটার পোটেনশিয়াল বেশি হবে। তো এই বেশি আমরা জানি যে ওয়াটার পোটেনশিয়াল পড়ার সময় আমরা পড়েছি যে ওয়াটার পোটেনশিয়াল যেখানে হাই হবে, যেখানে বেশি ওয়াটার মলিকিউল থাকবে, হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে ওয়াটারের মুভমেন্ট হবে। তো সেলের ভিতর থেকে সেলের বাইরের যে এনভায়রনমেন্ট রয়েছে, যেখানে কনসেন্ট্রেটেড সলিউশন রয়েছে, সেখানে ওয়াটারের মুভমেন্ট হয়ে যাবে। তো এই যে কন্ডিশনটা রয়েছে সেলের বাইরে যে বেশি কনসেন্ট্রেটেড সলিউশন রয়েছে, তো এটাকেই বলা হচ্ছে কি যে হাইপারটনিক সলিউশন। কার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, সেলের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট রয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে কি যে এটা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে এটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। সেলের বাইরে এই বিকারের মধ্যে যে সলিউশনটা রয়েছে সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। তো এই তিনটে যে কন্ডিশন, আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আমরা বুঝে নিলাম। এই কন্ডিশনগুলোর সাহায্যে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্ল্যান্টের যে সেলগুলো রয়েছে তাদের যে বিহেভিয়ার, যেটা হচ্ছে একটা বিহেভিয়ার যেটা হচ্ছে প্লাজমোলাইসিস, সেটা আমরা জানবো। কারণ এই প্লাজমোলাইসিস বোঝার জন্য আমাদেরকে এই তিনটে কন্ডিশন সম্বন্ধে কিন্তু ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। তোমরা নিচু ক্লাসেও হয়তো পড়ে থাকবে। এটা হচ্ছে আইসোটনিক, হাইপারটনিক এবং হাইপোটনিক কন্ডিশন। আর এর সাহায্যে আমরা কি কি পড়বো, এর সাহায্যে আমরা পড়বো যেটা হচ্ছে কি যে সেলের যে কন্ডিশনগুলো, যেটা হচ্ছে ফ্লেশিড হয়ে যায়, কখনো কখনো সেল ফ্লেশিড হয়, কোন কোন কন্ডিশনে সেল ফ্লেশিড হয়, কোন কোন কন্ডিশনে সেল টার্গিড হয়, সেটা সম্বন্ধে আমরা জানবো। তাহলে আইসোটনিক কন্ডিশনটা কি? আইসোটনিক কন্ডিশন হলো if the external solution balances the osmotic pressure of cytoplasm, যেটা হচ্ছে উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজম, it is said to be isotonic। তাহলে এক্সটার্নাল সলিউশন যখন উদ্ভিদ কোষের ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে তার অসমোটিক প্রেশারকে যখন ব্যালেন্স করবে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কি হচ্ছে কি যে একই ধরনের কনসেন্ট্রেশন থাকছে, অসমোটিক প্রেশারকে ব্যালেন্স করছে, তখন সেটাকে বলা হবে যে এক্সটার্নাল সলিউশন, সেটা হবে কি যে আইসোটনিক সলিউশন। আর যখন যে সলিউশনটা বেশি ডাইলিউট হবে, ইফ দ্য এক্সটার্নাল সলিউশন ইজ মোর ডাইলিউট, বেশি পাতলা হবে, যেখানে সলিউট কম থাকবে, দেন দ্য সাইটোপ্লাজম ইট ইজ হাইপোটনিক, এটা হবে হাইপোটনিক সলিউশন। আর হাইপারটনিক সলিউশন কখন হবে? ইফ দ্য এক্সটার্নাল সলিউশন ইজ মোর কনসেন্ট্রেটেড ইট ইজ হাইপারটনিক। যখন এক্সটার্নাল সলিউশন যখন অনেক বেশি কনসেন্ট্রেটেড হবে তখন সেটাকে বলা হবে হাইপারটনিক। তাহলে তিনটে কন্ডিশন আমরা জানলাম। এরপর আমরা আসছি যেটা হচ্ছে সেলের যে বিহেভিয়ার, ওয়াটার মুভমেন্টে হওয়ার জন্য, উদ্ভিদের শরীরে ওয়াটার মুভমেন্ট হওয়ার জন্য সেলের যে বিহেভিয়ারগুলো দেখা যায় সেটা হচ্ছে প্লাজমোলাইসিস, আর একটা হচ্ছে ফ্লেশিড কন্ডিশন, আর একটা হচ্ছে টার্গিড কন্ডিশন। তো প্লাজমোলাইসিস কখন হচ্ছে, উদ্ভিদ কোষে প্লাজমোলাইসিস কখন হচ্ছে সেটা আমরা জানবো। উদ্ভিদ কোষে প্লাজমোলাইসিস কখন হবে? যদি এরকম একটা আমরা সেল নিয়ে নিই, একটা উদ্ভিদের একটা সেল যদি আমরা নিয়ে নিই, উদ্ভিদের একটা কোষ নিয়ে নিলাম, উদ্ভিদ কোষে যা কিছু রয়েছে যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন আছে, সেল ওয়াল আছে, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, আর কি আছে ভ্যাকুয়াল। তো ভ্যাকুয়ালের মধ্যে থাকে টোনোপ্লাজম, বাইরে থাকছে সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে উদ্ভিদ কোষে যেটা হচ্ছে লিকুইড। এই যে সেলটাকে যদি এই সেলের যে বাইরের যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট সেখানে যদি হাইপারটনিক সলিউশন যদি থাকে, হাইপারটনিক সলিউশন আমরা আগেই জেনেছি যে বেশি কনসেন্ট্রেটেড সলিউশন বাইরের যে এনভায়রনমেন্টে, এটা যদি হাইপারটনিক সলিউশন যদি থাকে তখন কি হবে? হাইপারটনিক সলিউশন হওয়ার জন্য কি হবে, উদ্ভিদ কোষে ভিতরে যেখানে ওয়াটার পোটেনশিয়াল অনেক বেশি আছে সেখান থেকে ওয়াটার মলিকিউল মুভ হয়ে বাইরের এনভায়রনমেন্টে চলে আসবে। ফলে কি হবে, উদ্ভিদ কোষের প্রথমে সাইটোপ্লাজম থেকে এবং পরে পরে ভ্যাকুয়াল থেকেও লিকুইড বেরিয়ে এই বাইরের এনভায়রনমেন্টে চলে আসবে। এর ফলে কি হবে, এর ফলে কি হবে, শেলটা কি হবে, এই ধরনের শ্রিঙ্ক হয়ে যাবে, শেলটা শ্রিঙ্ক হয়ে যাবে এবং এর যে সেল ওয়ালটা রয়েছে সেল ওয়াল থেকে অনেকটা বেশি এর যে
প্লাজমা মেমব্রেনটা রয়েছে, এটা হচ্ছে এখানে প্লাজমা মেমব্রেনের কন্ডিশন এটা হয়ে যাবে প্লাজমা মেমব্রেনটা কি হবে, অনেক বেশি শ্রিঙ্ক হয়ে যাবে এবং সেল ওয়াল থেকে অনেকটা ডিটাচ হয়ে যাবে, সেল ওয়াল থেকে অনেকটা ছেড়ে যাবে এবং সেলটা শ্রিঙ্ক হয়ে যাবে। তো এই যে কন্ডিশনটা, শ্রিঙ্ক হয়ে যাওয়ার যে কন্ডিশনটা, এটাকেই বলা হচ্ছে প্লাজমোলাইজ। আর সেলের যে কন্ডিশন, এই যে বিহেভিয়ারটা, এই যে সেলের যে কন্ডিশনটা ক্রিয়েট হচ্ছে এই প্লাজমোলাইসিসের জন্য, হাইপারটনিক এক্সটার্নাল যে কন্ডিশন নেসলে সেলকে প্লেস করার জন্য যে ঘটনাটা করছে, যেটা হচ্ছে প্লাজমোলাইসিস, আর সেলটাকে বলা হচ্ছে প্লাজমোলাইজড সেল। তাহলে প্লাজমোলাইসিসের যে ডেফিনেশনটা রয়েছে সেটা আমরা দেখে নেব। প্লাজমোলাইসিসের ডেফিনেশনটা কি? দ্য প্রসেস ইন হুইচ ওয়াটার মুভস আউট অফ দ্য সেল, the process in which the water moves out of the cell and the cell membrane of a plant cell shrinks away from its cell wall, it's called plasmolysis। তাহলে প্লাজমোলাইসিসের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাজমোলাইসিসের ক্ষেত্রে হাইপারটনিক সলিউশনে সেলকে প্লেস করার জন্য সেলের যে প্লাজমা মেমব্রেনটা সেটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে এবং যে সেল ওয়াল যেটা থাকছে, সেলের যে ওয়াল যেটা, এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্লাজমা মেমব্রেনটা, এটা প্লাজমা মেমব্রেন অনেকটা দূরে সরে যাচ্ছে, ডিটাচ হয়ে যাচ্ছে, শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে প্লাজমোলাইজড লাইসিস এবং সেলের যে কন্ডিশনটা, এটা হচ্ছে কি, যে প্লাজমোলাইসিস। এই সেলের এটা হচ্ছে কন্ডিশন যেখানে এক্সটার্নাল সলিউশন যেটা হচ্ছে হাইপারটনিক থাকছে। তো এটা হচ্ছে প্লাজমোলাইসিস। আরও সেলের যে কন্ডিশন যেটা হচ্ছে কি, যে ফ্লেশিড একটা কন্ডিশন, আর একটা হচ্ছে টার্জিড কন্ডিশন, টার্জিড বা টার্গিড কন্ডিশন। এরপর হচ্ছে ফ্লেশিড কন্ডিশনটা কি? ফ্লেশিড যে কন্ডিশনটা, সেখানে কখন দেখা যাবে সেলের মধ্যে? ফ্লেশিড কন্ডিশনের সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, প্লাজমা যে মেমব্রেনটা হচ্ছে কি, যে প্লাজমা মেমব্রেন, আর এটা হচ্ছে সেল ওয়াল। এই সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু গ্যাপ রয়েছে। ফ্লেশিড কন্ডিশনের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায় যে প্লাজমা মেমব্রেন আর সেল ওয়ালের মাঝখানে একটা কিন্তু গ্যাপ আমরা লক্ষ্য করছি। এই গ্যাপটা কিন্তু থাকবে ফ্লেশিড কন্ডিশনের সময়, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে ফ্লেশিড কন্ডিশন। ফ্লেশিড কন্ডিশন কখন হবে? যখন সেলের যে ভিতরে সাইটোপ্লাজম এবং টোনোপ্লাজম যেটা রয়েছে ভ্যাকুয়েলের ভিতরে, অর্থাৎ সেলের ভিতরে যে লিকুইডটা রয়েছে তার যে কনসেন্ট্রেশন, আর বাইরে সেলের এনভায়রনমেন্টাল এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে কন্ডিশন, যে লিকুইডটা রয়েছে তার যে কনসেন্ট্রেশন যখন সেম হবে, যখন আইসোটনিক কন্ডিশনে থাকবে, আইসোটনিক হবে যখন সলিউশনটা, এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে সলিউশনটা যখন আইসোটনিক হবে, তখন কি হবে, সেলের ভিতরে থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে মলিকিউলসের মুভমেন্ট হলেও কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন কিন্তু থাকবে। এবং এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন হওয়ার জন্য যে সেলের যে শেপটা রয়েছে তার শেপের কিন্তু কোনো পরিবর্তন হবে না, আর এই সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা কিন্তু গ্যাপ থাকবে। তো এইটা হচ্ছে সেলের যে কন্ডিশন, সেল যে বিহেভিয়ারটা শো করছে আইসোটনিক সলিউশনের মধ্যে থাকার জন্য, আইসোটনিক এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে থাকার জন্য। তো এইটাকে বলা হচ্ছে ফ্লেশিড কন্ডিশন। এটা হলো ফ্লেশিড কন্ডিশন। প্লাজমোলাইজড কখন হয়ে যাচ্ছে? যখন প্লাজমা মেমব্রেন সেল ওয়াল থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে যাচ্ছে, প্লাজমা মেমব্রেন শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, সেলটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে কি, যে প্লাজমোলাইজড কন্ডিশন। এটা হলো ফ্লেশিড কন্ডিশন, যেখানে প্লাজমা মেমব্রেন এবং সেল ওয়ালের মধ্যে একটা গ্যাপ থাকছে, এবং এটা হচ্ছে আইসোটনিক সলিউশনের মধ্যে সেল থাকার জন্য এই কন্ডিশনটা হচ্ছে, যেটা হচ্ছে ফ্লেশিড কন্ডিশন। আর একটা যে কন্ডিশন যেটা হচ্ছে আমরা জানবো, সেটা হচ্ছে কি, যে টার্গিড কন্ডিশন, টার্গিড বা টার্জিড, সেটা আমরা দেখে নেব। এরপর আমরা এসে যাব সেলের আর একটা বিহেভিয়ার, যেটা হচ্ছে টার্গিডিটি বা টার্জিড যেটা কন্ডিশন সেলের। এটা কখন হয়? যখন কোনো সেলের, প্লান্ট সেলের যখন এক্সটার্নাল এনভায়রনমেন্ট যখন হাইপোটনিক কন্ডিশনে থাকে। হাইপোটনিক কন্ডিশনটা কি আমরা আগে জেনেছি। হাইপোটনিক কন্ডিশনটা কি? যখন যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে সলিউশনটা যখন মোর ডাইলিউট হয়, যেটা হচ্ছে সেলের ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে, যে টোনোপ্লাজম রয়েছে, তার তুলনায় যখন অনেক বেশি ডাইলিউট হয়, অর্থাৎ এখানে ওয়াটার পোটেনশিয়াল যখন হাই থাকে, তখন এই হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে আমরা জানি ওয়াটারের মুভমেন্ট, ওয়াটার মলিকুলের মুভমেন্ট হচ্ছে, ডিফিউজ হয়ে যাচ্ছে ওয়াটার। তার ফলে কি হচ্ছে, যে সেলটা অনেকটা ফুলে যাচ্ছে, এবং আকারে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তার ফলে এই যে ওয়াটার মলিকিউলটা, যে শ্যাপটা এই কোষের ভিতরে যেটা প্রবেশ করছে, সেটা কি হচ্ছে, সেলটাকে অনেকটা আকারে বাড়িয়ে দিচ্ছে। ফলে এই যে প্লাজমা মেমব্রেনটা ক্রমশ কি হচ্ছে, সেল ওয়ালের দিকে এগোতে থাকছে, এবং এর ফলে সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু থাকছে না, যেটা হচ্ছে ফ্লেশিড কন্ডিশনে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা কিন্তু এই টার্গিড কন্ডিশনে কিন্তু সেই গ্যাপটা থাকছে না।
আর প্লাজমা মেমব্রেনটা হচ্ছে ক্রমশ সেল ওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেলটা অনেকটা আকারে বেড়ে যাচ্ছে এই টার্গেট কন্ডিশনের জন্য। আর যে লিকুইডটা সেলের ভিতরে প্রবেশ করছে সেটা কি হচ্ছে প্লাজমা মেমব্রেনের দেওয়ালে, প্লাজমা মেমব্রেনের গায়ে, প্লাজমা মেমব্রেনের আগেনস্টে যে একটা প্রেশার ক্রিয়েট করছে সেই প্রেশারটাকেই বলা হচ্ছে টার্গার প্রেশার। তাহলে মনে রাখতে হবে যে সেল যখন হাইপোটনিক কন্ডিশনে থাকবে, হাইপোটনিক কোনো সলিউশন থাকবে সেলের এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে, তখন বাইরের দিকে হাইপোটনিক কন্ডিশন থাকার জন্য হাই ওয়াটার পোটেনশিয়াল হবে সেই সলিউশনের ফলে ওয়াটার মলিকিউল সেলের ভিতরে প্রবেশ করবে, সেলের মধ্যে ওয়াটার মলিকিউল অনেক বেশি হয়ে যাবে, সেল অনেকটা আকারে বেড়ে যাবে, বৃদ্ধি পাবে এবং একটা প্রেশার ক্রিয়েট করবে সেই লিকুইডটা, সেলের ভিতরে যে লিকুইডটা রয়েছে সেটা অনেক একটা প্রেশার ক্রিয়েট করবে অ্যাগেন্স্ট দ্য প্লাজমা মেমব্রেন। এই যে প্রেশার এটাকেই বলা হচ্ছে টার্গার প্রেশার। তো তাহলে টার্গার প্রেশারটা কি সেটা আমরা জানলাম, আর টার্গেট যে কন্ডিশনটা সেটা আমরা জানলাম। টার্গেট কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এই গ্যাপটা কিন্তু আর থাকে না। এই যে আমাদের এনসিইআরটির যে বইটা রয়েছে তাতে কিন্তু একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। সেই ডায়াগ্রামটা কি, যে প্লাজমোলাইজড কন্ডিশন যেটা সেলের ফ্লেশিড কন্ডিশন আর টার্গেট কন্ডিশন সম্বন্ধে একটা বলা রয়েছে, যেটা একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নেবো। এখানে কী দেওয়া রয়েছে, যে এখানে দেখা যাচ্ছে যে যখন প্লাজমোলাইসিস হচ্ছে তখন ওয়াটার সেলের ভিতর থেকে বাইরের এনভায়রনমেন্ট চলে যাচ্ছে, বাইরের এনভায়রনমেন্টের মধ্যে জল চলে যাওয়ার জন্য সেলটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে এবং সেল ওয়াল থেকে এই প্লাজমা মেমব্রেনটা ডিটাচ হয়ে সেলটা এই কন্ডিশন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে প্লাজমোলাইজড হয়ে যাচ্ছে। আর ফ্লেশিড কন্ডিশনে কি হচ্ছে, যে ফ্লেশিড কন্ডিশনে আইসোটনিক সলিউশন থাকছে, বাইরে ভিতরে ওয়াটার মলিকিউলের মুভমেন্ট হচ্ছে, বাইরে থেকে ভিতরে, ভিতরে থেকে বাইরে মুভমেন্ট হচ্ছে এবং একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে, অসমোটিক প্রেশারের একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে। আর এটা হচ্ছে টার্গেট কন্ডিশন। টার্গেট কন্ডিশনে কি হচ্ছে, যে সেল আকারে অনেকটা বেড়ে যাচ্ছে, অনেকটা ফুলে যাচ্ছে এবং ভেতরের অনেক পরিমাণে ওয়াটার মলিকিউল প্রবেশ করার ফলে এই ওয়াটার মলিকিউল কী হচ্ছে, এই যে ভেতরে যে লিকুইডটা সেল ওয়ালের সেল মেমব্রেনের আগেনস্টে একটা প্রেশার ক্রিয়েট করছে, সেটাই হচ্ছে টার্গার প্রেশার। এই টার্গার প্রেশার কি হচ্ছে, বা এই টার্গেডিটি যে কন্ডিশনটা, এটা হচ্ছে আলটিমেটলি কী করে, কিসে সাহায্য করে, সেলকে এনলার্জ হতে সাহায্য করে, সেলের এনলার্জমেন্টের জন্য রেসপন্সিবল। তাহলে কি হচ্ছে, টার্গার প্রেশার হচ্ছে কি, যে টার্গার প্রেশার আলটিমেটলি রেসপন্সিবল ফর এনলার্জমেন্ট অ্যান্ড এক্সটেনশন গ্রোথ অফ সেল। এনলার্জমেন্টের জন্য, গ্রোথ এক্সটেনশনের জন্য রেসপন্সিবল থাকছে এই টার্গার প্রেশার। তাহলে টার্গার প্রেশারটা কি আমরা জানলাম। এখানে যেটা বলা রয়েছে সেটা আমরা জেনে নেব। ফ্লেশিড কন্ডিশনটা কি, ইফ দ্য এক্সটার্নাল সলিউশন ব্যালেন্সেস ইটস অসমোটিক প্রেশার অফ দ্য সাইটোপ্লাজম, it is said to be isotonic. When water flows into the cell and out of the cell and are in equilibrium, the cells are said to be flaccid. যখন কোষের ভিতরে এবং কোষের বাইরে উভয় দিকে, উভয় মুখে লিকুইডের মুভমেন্ট হবে এবং একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন হবে, সেটা হবে কি, যে ফ্লেশিড কন্ডিশন। টার্গেট কন্ডিশন কি, টার্গেট কন্ডিশন when water moves into a plant cell, the vacuole gets bigger, pushing the cell membrane against the cell wall. The force of this increases the target pressure within the cell, making it firm or turgid. তাহলে যখন হাইপোটনিক কন্ডিশনের মধ্যে সেলকে রাখা হবে হাইপোটনিক সলিউশনের মধ্যে, তখন কি হবে, ওয়াটার মলিকিউল মুভ করবে কোষের ভিতরে, কোষটা আকারে অনেক বেড়ে যাবে, আর পুশিং দ্য সেল মেমব্রেন আগেন্স্ট দ্য সেল ওয়ালের দিকে সেল মেমব্রেনটাকে পুশ করে দেবে এবং একটা প্রেশার ক্রিয়েট করবে লিকুইডটা এই সেল মেমব্রেনের ওপরে, সেটা হচ্ছে কি, যে টার্গার প্রেশার। এর ফলে কোষটা কি হবে, অনেক টার্গিড হয়ে যাবে, অনেক ফার্ম এবং টার্গিড হয়ে যাবে। তাহলে টার্গার প্রেশারটা কি, টার্গার প্রেশার is the pressure that is exerted by fluid in a cell that presses the cell membrane against the cell wall. তাহলে টার্গার প্রেশার কি, যে তখন অনেকটা লিকুইড সেলের মধ্যে ঢুকে যাবে, সেই লিকুইডটা কি হবে, সেল মেমব্রেনকে পুশ করবে এবং সেটাকে ক্রমশ সেল ওয়ালের দিকে ঠেলে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে টার্গার প্রেশার। আর টার্গার প্রেশারের কাজটা কি হচ্ছে, সেলকে এনলার্জ হতে সাহায্য করছে, ইনক্রিজ হতে সাহায্য করছে। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা কি জানলাম, আজকের এই ভিডিও থেকে আমরা সেলের যে বিহেভিয়ার, ওয়াটার মুভমেন্ট হওয়ার জন্য
সেলের যে কী কী বিহেভিয়ার দেখা যায়, যেটা হচ্ছে প্লাজমোলাইসিস, ফ্লেশিড কন্ডিশন, টার্গেট কন্ডিশন, এই সম্বন্ধে আমরা জানলাম। আর এটার যেটা হচ্ছে এই যে টপিকটা যেটা হচ্ছে এনসিআরটিতে দেওয়া রয়েছে, সেটাও আমরা কিন্তু বেঙ্গলিতে লাইন বাই লাইন মিনিং করে নেক্সট ভিডিওতে আমরা পড়ে নেবো, যাতে করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই তোমরা এখান থেকে এই যে সেলের যে বিহেভিয়ারগুলো নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ।